থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি। আমরা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি হায়ার সেকেন্ডারিতে পড়ে এসেছি, সেখানে আমাদের প্লেন এবং স্ট্রেট লাইন কিছুটা পড়াও হয়েছে, ফলে প্লেন এবং স্ট্রেট লাইন আমাদের এখানে সিলেবাসের মধ্যে নেই। আমাদের সিলেবাসের মধ্যে মূলত যা আছে তার মধ্যে আমরা স্ফিয়ার এবং কোণ এটাই মূলত আমরা করব। তো তার আগে স্ট্রেট লাইন এবং প্লেন যেটা তোমরা করে এসেছো হায়ার সেকেন্ডারিতে, সেই সম্বন্ধে আমরা একটুখানি প্রায়র নলেজ দিয়ে নিই, তারপরে আমরা স্ফিয়ার এবং কোণ যেটা আমাদের সিলেবাসের মধ্যে আছে সেটা করব। আমরা দেখেছি কোনো একটা প্লেনে, যদি একটা প্লেনে একটা পয়েন্টকে নির্দিষ্ট করতে হয়, তার একটা নির্দিষ্ট অবস্থান দিতে হয়, তাহলে তার দুটো রেফারেন্স ফ্রেম লাগে। আমরা রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান সিস্টেমে যে জিওমেট্রি করেছিলাম সেখানে দুখানা পরস্পর লম্ব সরলরেখা আমরা এই রেফারেন্স ফ্রেম হিসাবে নিয়েছিলাম, এবং যে কোনো একটা পয়েন্টকে নির্দিষ্ট করার জন্য আমার দুখানা কোঅর্ডিনেটের দরকার হতো, এক্স এবং ওয়াই। এই অরিজিন থেকে এর ডিস্টেন্স এইটুকু হচ্ছে আমার হতো এক্স, আর এইটুকু হতো আমার ওয়াই। তাহলে একটা প্লেনে একটা পয়েন্টকে ফিক্সড করতে গেলে আমার দুখানা রেফারেন্স ফ্রেম লাগবে। এটা যদি পোলার কোঅর্ডিনেটও হতো তাহলেও আমার একটা ইনিশিয়াল অ্যাক্সিস লাগতো আর একটা অ্যাঙ্গেল লাগতো আর থিটা। দুখানা কোঅর্ডিনেট আমার প্রয়োজন হয় একটা পয়েন্টকে যদি আমি নির্দিষ্ট করতে চাই টু ডাইমেনশনাল স্পেস বা একটা প্লেন। এটাই যদি আমার একটা স্পেসে করতে হয়, একটা পয়েন্টকে যে স্পেসে আমরা বিলং করি, তাহলে আমার তিনখানা রেফারেন্স ফ্রেম লাগবে। আমরা কার্টেসিয়ান রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমেই আমরা করব। তিনটে আমার পরস্পর পারপেন্ডিকুলার সরল রেখা আমরা নেব, এই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। যে কোনো একটা পয়েন্ট যদি আমি ফিক্সড করতে চাই তাহলে তিনটে কোঅর্ডিনেট আমার লাগবে, এক্স ওয়াই জেড। আমরা হায়ার সেকেন্ডারিতে এটা দেখেছি, যদি ওই পয়েন্টের কোঅর্ডিনেট আমার এক্স ওয়াই জেড হয় তাহলে এখান থেকে আমি পারপেন্ডিকুলার টানবো এক্স ওয়াই প্লেনে, এন্ড এইটা হবে আমার জেড। এইখান থেকে পারপেন্ডিকুলার টানবো আমি এক্স অ্যাক্সিসে, দিস ইজ পারপেন্ডিকুলার টু দ্য এক্স অ্যাক্সিস, দিস ইজ পারপেন্ডিকুলার। এইটুকু হবে আমার ওয়াই, যেহেতু দিস ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, আর এইটুকু হবে আমার এক্স। তাহলে এই লেন্থটুকু হচ্ছে আমার জেড, এইটুকু হচ্ছে আমার ওয়াই, এবং এইটুকু হচ্ছে আমার এক্স। এইটুকু এক্স, আমি এখান থেকে যদি একই রকম ভাবে একটা পারপেন্ডিকুলার টানি তাহলে এটুকু আমার এক্স পারপেন্ডিকুলার, খেয়াল রাখবে। তাহলে এইটা যদি এক্স এটা যদি ওয়াই হয় তাহলে আমি এইখান থেকে যদি আমি এটা জোড়াই, এই পারপেন্ডিকুলার এটা রয়েছে, তাহলে এই ডিস্টেন্সটা অর্থাৎ ও, এইটা যদি আমি এন বলি, এটা যদি এম বলি, তাহলে ও এন এই ডিস্টেন্সটা আমার হয় না যে √x² প্লাস ওয়াই স্কোয়ার। সবই আমরা হায়ার সেকেন্ডারিতে জেনে এসেছি, আমি জাস্ট একটু রেজারেকশন করছি, একবার রিক্যাপিচুলেশন করছি যাতে আবার মনে পড়ে যায়। আর ও এন তার সঙ্গে এইটা পারপেন্ডিকুলার বিষয়ে কোনো সন্দেহ নেই, তাহলে ও পি এটা স্কোয়ার করলে হবে ও এন স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ও এন স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ওপি আমার হলো √x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, প্রথম ফর্মুলা আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে পেলাম, ডিস্টেন্স অফ এ পয়েন্ট হুজ কোঅর্ডিনেট ইজ xyz ফ্রম দ্য অরিজিন। অরিজিন থেকে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের ফর্মুলা আমি পেলাম √x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, ইট ইজ আমার ফার্স্ট ফর্মুলা হিসাবে আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এবার যেমন আমি ট্রান্সলেশন করেছিলাম
রোটেশন করেছিলাম ওইখানে, এখানে আমি ট্রান্সলেশনের কনসেপ্ট যদি আমি রাখি, তাহলে একটা কোঅর্ডিনেট সিস্টেম মনে করো এরকম রয়েছে, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। এইখানে একটা পয়েন্ট আছে, আমি ধরে নিলাম আলফা, বিটা, গামা। আমি কি করলাম, এই অরিজিনটাকে শিফট করে এই আলফা, বিটা, গামাতে নিয়ে গেলাম, keeping the direction of the axis unchanged. ক্যাপিটাল এক্স নাম দিলাম, ক্যাপিটাল ওয়াই নাম দিলাম, ক্যাপিটাল জেড নাম দিলাম। এবার এখানে একটা পয়েন্ট আমি কিউ মনে করলাম, এইটা হচ্ছে আমার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড উইথ রেসপেক্ট টু দিস সেট অফ অ্যাক্সিস। আর আমি মনে করলাম দ্য কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে আমার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ উইথ রেসপেক্ট টু দিস নিউ সেট অফ অ্যাক্সিস। তাহলে আমি অ্যাজ ইউজুয়াল যেমন টু ডাইমেনশন জিওমেট্রিতে আমরা করেছি, খুব স্বাভাবিকভাবেই আমি জানি এক্স মাইনাস আলফা ইকুয়াল টু হবে এক্স ড্যাশ, ওয়াই মাইনাস বিটা এটা হবে ওয়াই ড্যাশ, এবং জেড মাইনাস গামা এটা হবে আমার জেড ড্যাশ। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম নেই এক্স ওয়াই জেড এবং দুটো পয়েন্ট নেই এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এবং এখানে কিউ নিলাম এক্স টু ওয়াই টু জেড টু, তাহলে ডিস্টেন্স বিটুইন পি কিউ এইটা আমার কত হবে? তো আমি যদি অরিজিনটাকে শিফট করে এইখানে নিয়ে যাই, কিপিং দ্য ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস আনচেঞ্জড, এবং এটা যদি ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল জেড বলি, তাহলে যেহেতু আমি এক্স ওয়ান ওয়ান জেড ওয়ান ট্রান্সফার করে নিয়ে গেছি, এখন আমার অরিজিনটা ওটা শিফট করে পি পে অরিজিন হয়ে গেছে, নতুন অরিজিন, তখন এক্স টু ওয়াই টু জেড টু কোঅর্ডিনেট চেঞ্জ করে কত হবে? এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই যে নতুন কোঅর্ডিনেট এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা জেড মাইনাস গামা, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এবং জেড টু মাইনাস জেড ওয়ান। এই হবে হচ্ছে কি আমাদের কোঅর্ডিনেট, কার কোঅর্ডিনেট না ওই যে পয়েন্ট কিউ কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু নিউ সেট অফ অ্যাক্সিস। তো এইবারে আমার যদি পি কিউ চাই, অর্থাৎ অরিজিন থেকে যদি আমার এইটার ডিস্টেন্স চাই, তাহলে একটু আগে আমি ফর্মুলা করলাম ডিস্টেন্স কি হবে, পি কিউ না রুট ওভার ওইটার যে কোঅর্ডিনেট তার সাম অফ দ্য স্কোয়ার, অর্থাৎ x2 minus x1 whole square plus y2 minus y1 whole square plus z2 minus z1 whole square। তাহলে আমাদের সেকেন্ড ফর্মুলা হলো থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি, the distance between 2 points whose coordinates are x1 y1 z1 and x2 y2 z2 হবে root over x2 minus x1 whole square plus y2 minus y1 whole square plus z2 minus z1 whole square। আমরা প্রমাণ করে দিলাম। এবার কিছু কিছু জিনিস আমরা যা জানি সেগুলো আমি একটুখানি প্রথমে স্টেট করি। কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, আমি আর কোঅর্ডিনেট সিস্টেমটাকে আঁকছি না, আমি দুখানা পয়েন্ট আছে, এটা হচ্ছে x1 y1 z1 এবং আরেকটা এখানে পয়েন্ট আছে কিউ x2 y2 z2 উইথ রেসপেক্ট টু সাম সেট অফ অ্যাক্সিস আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই পিকিউ কে একটা পয়েন্ট আর ইন্টারনালি যদি ডিভাইড করে m:n এই অনুপাতে, if the point r divides pq internally in the ratio m:n, then what will be the coordinate of r? একদম টু ডাইমেনশনে আমরা যা করেছি একই রকম ভাবে হবে, কোঅর্ডিনেট অফ r হবে m টাইমস x2 প্লাস n টাইমস x1 বাই m প্লাস n, mx2 প্লাস nx1 by m plus n, my2 plus ny1 by m plus n, mz2 plus nz1 by m plus n। খুব স্বাভাবিকভাবেই ইন্টারনালি যদি ডিভাইড করে তাহলে m:n পজিটিভ হবে, এক্সটার্নালি যদি ডিভাইড করে তাহলে m:n নেগেটিভ হবে, হোয়াট এভার মে বি
যদি ইন্টারনালি ডিভাইড করে তাহলে এই হচ্ছে কি আমাদের coordinate of the point R which divides the point PQ internally in the ratio m is to। তাহলে তাই যদি হয় তাহলে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট P এটা যদি আমার x1 y1 z1 হয় আর কিউ যদি x2 y2 z2 হয় তাহলে তার মিডল পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? খুব স্বাভাবিকভাবেই m আর n 1 অর্থাৎ কিনা x1 plus x2 by 2 y1 plus y2 by 2 z1 plus z2 by 2 এই হচ্ছে গিয়ে মাঝখানের বিন্দু কোঅর্ডিনেট। বেশ, এই আমরা জানি, আমরা ধরে নিচ্ছি যে এ আর প্রমাণ করছি না, উই নো দিস। এবার আমরা প্লেন নিয়ে আলোচনা করব। প্লেন কাকে বলে, ডেফিনেশন কি প্লেনের? ইউক্লিড প্লেনের যে ডেফিনেশন দিয়েছেন বলছে দিস ইজ আ সারফেস, যে কোনো একটা সারফেস যার মধ্যে যে কোনো দুটো পয়েন্ট যদি নেই, এনি টু পয়েন্টস যদি আমি নিই, তাহলে যে ইউনিক স্ট্রেট লাইনটা হয় সেই স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্ট যদি সারফেসের উপর থাকে তাহলে ওই সারফেসটার নাম হচ্ছে প্লেন। সো প্লেন ইজ আ সারফেস ইন 3 dimension if we take any 2 points on that surface, the straight line joining that 2 point lies wholly on the surface, then the surface is known as plane। তাহলে যে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে আমার ইকুয়েশন অফ এ প্লেন কি হবে? ইকুয়েশন অফ এ প্লেন, প্রথম থিওরেম আমাদের এটা যেটা বলছে যে ইকুয়েশন অফ এ প্লেন ইন 3 dimensional rectangular Cartesian coordinate is of the form, বলছে ax plus by plus cz plus d equal to z। বলছে যে কোনো একটা প্লেনের ইকুয়েশন হবে ax plus by plus cz plus d equal to 0। এই ফর্মটা, এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ দ্য ইকুয়েশন অফ এ প্লেন। এটা আমরা একটু প্রমাণ করে দেখাবো যে হ্যাঁ এইটা কেন, এই সারফেসটা কেন আমার ইকুয়েশন অফ দ্য প্লেন হচ্ছে, এই সারফেসটা আমার কেন ইকুয়েশন অফ দ্য প্লেন হচ্ছে। তো প্লেনের ডেফিনেশন আমরা দিয়েছি, যে কোনো দুটো পয়েন্ট আমি এর মধ্য থেকে নিব। আচ্ছা, দুটো পয়েন্ট আমি এর উপর দিয়ে নিলাম, মনে করলাম x1 y1 z1 এটা একটা পয়েন্ট, দিস আর একটা পয়েন্ট নিলাম x2 y2 z2, যে কোনো দুটো পয়েন্ট, এনি টু পয়েন্টস অন দিস সারফেস, অর্থাৎ এইটা ax1 plus by1 plus cz1 plus d এটাও 0, ax2 plus by2 plus cz2 plus d এটাও আমার 0। তো এইটাকে যদি আমি 1 নাম্বার দেই আর এটাকে যদি আমি 2 নাম্বার দেই, আমি যদি একটাকে n দিয়ে গুণ করি আর দুটাকে n দিয়ে গুণ করি, করে যদি যোগ করে দিই কত হয়? বা এইটাকে আমি n দিয়ে গুণ করলাম, 2 নম্বরটাকে আমি n দিয়ে গুণ করলাম, করে যোগ করছি, তাহলে কত হচ্ছে? a nx2 plus nx1 plus b my2 plus ny1 plus c mz2 plus nz1 আর প্লাস, যেহেতু এটাকে m দিয়ে গুণ করেছি তাহলে d ইনটু m প্লাস n ইকুয়াল টু 0। স্বাভাবিকভাবে কারণ ডান দিকে তো 0 আছে। m প্লাস n 0 নয়, এমন করে আমি নিলাম যাতে m প্লাস n টা আমার 0 না হয়, m প্লাস n নট ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে গিয়ে আমি m আর n পজিটিভ নিয়েছি, তার মানে এই পয়েন্টটা হচ্ছে গিয়ে আমার একটা পয়েন্ট আমি m:n অনুপাতে নিতেই পারি, সেটা ইন্টারনাল পয়েন্ট হবে অফ দা স্ট্রেট লাইন PQ। তাহলে m প্লাস n যেহেতু 0 নয়, আমি m প্লাস n দিয়ে যদি ভাগ করে দেই তাহলে তলায় থাকবে m প্লাস n, এটারও তলায় থাকবে m প্লাস n, এটারও তলায় থাকবে m প্লাস n। তাহলে এইখানে আর m প্লাস n রইল না, d ইকুয়াল টু। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি
যে এই যে আমার সারফেসটা আমি করেছিলাম সেই সারফেসটা এই পয়েন্টটা স্যাটিসফাই করছে mx2 plus nx1 by m plus n, my2 plus ny1 by m plus n, mz2 plus nz1 by এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমার এই সারফেসটাকে স্যাটিসফাই করছে। কিন্তু এই পয়েন্টটা কোন পয়েন্ট? এই পয়েন্টটা হচ্ছে এই pq সরলরেখাকে m:n অনুপাতে ভাগ করেছে যে পয়েন্টটা ইন্টারনাল। তাহলে ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ m and n আমি দেখাতে পারি সমস্ত পয়েন্টই আমার কোথায় আছে না এই সারফেসের উপর আছে। তার মানে এই স্ট্রেট লাইন বা লাইন সেগমেন্টটা wholly lies on the surface। তাহলে বাই ডেফিনেশন অফ প্লেন এইটা নিশ্চয়ই একটা প্লেনকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ ax plus by plus cz plus d equal to 0 always represents a plane। এবার আমরা একটু স্ট্রেট লাইন সম্বন্ধে দেখে নেব, যা ইনফরমেশন আমাদের জানা আছে, তারপরে আবার আমরা একটু প্লেনে ফিরবো। প্রথমে একটু স্ট্রেট লাইন সম্বন্ধে। একটা যে কোনো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে টু ডাইমেনশনাল, এ বিষয়ে কোনো সন্দেহই নেই, একটা স্ট্রেট লাইন মনে করলাম আমি অরিজিন থেকেই গেছি। প্রথমে আমরা জানবো ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন কাকে বলে? ডিরেকশন কোসাইন যে কোনো একটা স্ট্রেট লাইন সে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা করছে সেটা যদি আলফা হয়, ওয়াই অ্যাক্সিস সঙ্গে যে কোণটা করছে সেটা যদি বিটা হয়, এবং জেড অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা করছে যদি গামা হয়, তাহলে তার যে কস অর্থাৎ কস আলফা, কস বিটা, কস গামা, দিস থ্রি রিয়েল নাম্বার is known as the direction cosine of the straight line O। তাহলে কোন একটা সরলরেখার ডিরেকশন কোসাইন মানে হচ্ছে সে তার যে ডিরেকশন সেটা এক্স অ্যাক্সিস সঙ্গে যে কোণ করছে, ওয়াই অ্যাক্সিস সঙ্গে যে কোণ করছে এবং জেড অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করছে তার কস, তাকে বলা হয় ডিরেকশন কোসাইন। এই ডিরেকশন কোসাইনের সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ আমি যে কোনো তিনটে সংখ্যা যদি কে কস আলফা, কে কস বিটা, কে কস গামা, কে এর মান যাই হোক না কেন, হোয়াট এভার মে বি দ্য রিয়েল নাম্বার আদার দেন 0, এইটাকে বলা হয় ডিরেকশন রেশিও। তার ডিরেকশন রেশিও অফ দ্য স্ট্রেট লাইন, কারণ ডিরেকশন কোসাইনের সঙ্গে প্রপোর্শনেট, তাই জন্য এটা বলেছি ডিরেকশন রেশিও, অর্থাৎ কস আলফা বাই কে কস আলফা, কস বিটা বাই কে কস গামা বাই কে কস গামা কনস্ট্যান্ট 1/k 1/k 1/k। তাহলে any three numbers which is proportional to the direction cosine is known as কি না direction ratio of the straight line। মনে রাখতে হবে direction cosine অথবা direction ratio, these two particular words are very much concerned or related to a straight line। straight line direction cosine এর এই যে তিনটে cos alpha, cos beta, cos gamma তার রিলেশনস আমরা জানি যে cos স্কয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা এইটা 1 হয়, অর্থাৎ এই আলফা বিটা গামা তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়, যে কোনো দুটো দেওয়া থাকলে আমি বাকিটা বের করে ফেলতে পারি উইথ দ্য হেল্প অফ দিস ইকুয়েশন। তাহলে যদি ডিরেকশন কোসাইন আমার কস আলফা, কস বিটা, কস গামা হয়, তাহলে এটা যদি আমি ডিরেকশন কোসাইনকে আমি এল এম এন দিয়ে লিখি, তাহলে আমি বলবো এল স্কোয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা হচ্ছে আমার 1। যদি আমার এই ডিরেকশন রেশিও হয় L1 M1 N1, ভালো করে খেয়াল রাখো, তাহলে কিন্তু L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার এটা কিন্তু 1 হয় না। এটা কত হচ্ছে আমি এখান দিয়ে যদি যোগ করি, তাহলে কে স্কয়ার কস স্কয়ার আলফা, কে স্কয়ার কস স্কয়ার বিটা, তাহলে এটা আলটিমেটলি হচ্ছে কত? কে স্কয়ার। তার মানে কে এর মান কত হচ্ছে? কে এর মান হচ্ছে রুট ওভার দিস। তাহলে কে এর মান যদি আমার রুট ওভার দিস হয়, ভালো করে দেখো, তাহলে আমার এলটা কত হবে? এল এইটা দেখো L1 হচ্ছে আমার কে এল, তাহলে এলটা কত হবে? L1 বাই কে। এমটা হবে আমার এল M1 বাই কে, আর এনটা হবে আমার N1 বাই কে। অর্থাৎ
L1 M1 N1 যদি আমার ডিরেকশন রেশিও হয় অফ এ স্ট্রেট লাইন, তাহলে ডিরেকশন কোসাইন কত হবে? L M N হচ্ছে L1 বাই ওই যে রুট ওভার L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার। একই রকম ভাবে M1 বাই রুট ওভার ওই যে সামেশন অফ L1 স্কোয়ার, অর্থাৎ L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার, এবং N1 বাই রুট ওভার সামেশন অফ L1 স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল আমার ডিরেকশন কোসাইন। এবার আমি চেক করে দেখতে পারি যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার যদি করি তাহলে এটা অটোমেটিক্যালি 1। তাহলে আমি কি জানলাম? কোন একটা সরলরেখা ডিরেকশন কোসাইন বলতে কি বোঝায় আমি জেনেছি, ডিরেকশন রেশিও বলতে বোঝায় কি সেটাও আমি জেনেছি, এবং ডিরেকশন রেশিও যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে ডিরেকশন কোসাইন কেমন করে বার করতে হয় সেটাও আমি দেখেছি। তাহলে ইকুয়েশন অফ দ্য প্লেন আমি দেখেছি, তাহলে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইনের ফর্মটা কেমন হবে? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন দুটো ফর্মে আমরা সাধারণত, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম আর একটা হচ্ছে কি প্লেন ফর্ম। প্লেন ফর্ম মানে হচ্ছে দুখানা প্লেন যদি আমি দিয়ে রাখি a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1, ইন্টারসেক্টিং দুটো প্লেন a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2, তাহলে এই দুটো প্লেন মিলে আমার একটা স্ট্রেট লাইন হয়। ফলে কখনো যদি আমি স্ট্রেট লাইন ডিনোট করতে চাই দুখানা প্লেনকে আমি লিখে রাখতে পারি। কেন না, মনে করো এই হচ্ছে আমার একটা প্লেন, আবার এই হচ্ছে আমার একটা প্লেন। এই প্লেনটা আমি মনে করলাম a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0। এই প্লেনটা আমি মনে করলাম a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো প্লেন যেখানে মিট করেছে দ্যাট ইজ এ স্ট্রেট লাইন। আমি জানি দুটো প্লেন আইদার প্যারালাল হয় অথবা দে উইল মিট ইন এ স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটাই হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করছে দুখানা প্লেন দিয়ে, অর্থাৎ এর মধ্যে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো এই প্লেনের ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করবে, এই প্লেনের ইকুয়েশনটাকেও স্যাটিসফাই। এটা হচ্ছে গিয়ে আমাদের ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন প্লেন ফর্ম। আবার একটা স্ট্রেট লাইন তার যদি আমি ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিও আমি জানি, আমি ধরলাম এটা হচ্ছে আমার ডিরেকশন কোসাইন, এটা আমি দেখে নিলাম যে এটা হচ্ছে আমার ডিরেকশন কোসাইন। তাহলে আমরা জানি যে এই যে আমার সরল রেখা যদি একটা পয়েন্ট দিয়ে যায়, মনে করলাম x1 y1 z1, খুব স্বাভাবিকভাবে, তাহলে আমি এই যে সরল রেখার ইকুয়েশন লিখতে গেলে আমি এর উপর একটা পয়েন্ট নেব, আমি এর উপর একটা পয়েন্ট নিলাম, যে কোনো পয়েন্ট কারেন্ট কোঅর্ডিনেট আমি ধরে নিলাম এর হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে x y z। আমরা এটা হায়ার সেকেন্ডারিতে জেনে এসেছি। তাহলে এই যে সরলরেখাটা আমি করলাম তার ডিরেকশন রেশিও হবে, এটা প্রমাণ করা কোনো কঠিন নয়, আমি প্রমাণ করছি না, ডিরেকশন রেশিও হবে x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1, এটা হবে ডিরেকশন রেশিও। আমরা জানি ডিস্টেন্সটা কিন্তু আমার জানা, রুট ওভার x মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কয়ার z মাইনাস z1 হোল স্কয়ার। তাহলে আমি যদি ওইটা দিয়ে এটা ভাগ করে দিয়ে স্কোয়ার করি, যোগ করি, 1 হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে আমার ডিরেকশন রেশিও, আর এটা হচ্ছে ডিরেকশন কোসাইন। তাহলে ডিরেকশন রেশিওর সঙ্গে ডিরেকশন কোসাইনের সম্পর্ক কি? প্রপোর্শনাল, অর্থাৎ বাই এল করলেও যা হবে, বাই এম করলেও তাই হবে, এন করলেও তাই। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন স্ট্যান্ডার্ড ফর্ম। অর্থাৎ একটা সরল রেখা যদি x1 y1 z1 বিন্দু দিয়ে যায় এবং তার ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিও যাই হোক না কেন তা যদি l m n হয়, তাহলে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন হবে x minus x1 by l equal to y minus y1 by n equal to z minus z1 by n। এটা আমরা স্ট্রেট লাইন সম্বন্ধে জানি। তাহলে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন যদি আমি লিখতে চাই তাহলে দুটো প্লেন দিয়ে লেখা যায়, আমি প্লেনের ইকুয়েশন আগেই লিখে রেখেছি। অর্থাৎ এইটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, টু প্লেন উইল রিপ্রেজেন্ট এ স্ট্রেট লাইন। আবার স্ট্রেট লাইনের
স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এটা। আমি এখান থেকেও এই ফর্মে নিয়ে যেতে পারি, এটা এমন কিছু কঠিন নয়। আর এখান থেকেও আমি এই ফর্মে নিয়ে যেতে পারি, এটাও কোনো কঠিন নয়। যে কোনো দুটো ভাঙিয়ে দিলে একটা করে প্লেন হয় সেই হিসাবে। এরপরে আমাদের যে ইনফরমেশন আমাদের লাগবে জানা আছে সেইগুলো আমি একটু আবার বলে দিই স্ট্রেট লাইন এবং প্লেন নিয়ে। তাহলে আমি দেখলাম যে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0 হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন। এর মধ্যে কিন্তু তিনখানা আননোন। আমি যদি d দিয়ে ভাগ করে দিই তাহলে ay দিকে a1 বলি, a1x প্লাস b1y প্লাস c1z প্লাস 1 ইকুয়াল টু 0 লিখতেই পারি। ফলে আলটিমেটলি এখানে তিনটে আননোন। ফলে তিনখানা পয়েন্ট যদি আমায় দিয়ে দেয় নন লিনিয়ার, নন কোলিনিয়ার, x1 y1 z1, x2 y2 z2 এবং x3 y3 z3, তিনটে পয়েন্ট যদি আমার দেওয়া থাকে তাহলে আমরা একটা ইউনিক প্লেন আমি তৈরি করতে পারি। অর্থাৎ আমি ওই তিনটে ইকুয়েশন যদি এখানে বসিয়ে দিই তাহলে ওই তিনখানা আননোন আমি বার করে ফেলতে পারি, করে আমি এই ইকুয়েশনটা বার করব। তাহলে তিনটে নন কোলিনিয়ার মানে একই সরল রেখায় নেই এরকম তিনটে পয়েন্ট যদি আমায় দিয়ে দেয় তাহলে আমি সহজেই একটা প্লেনের ইকুয়েশন বার করে ফেলতে পারি। আমরা যদি এইটা আমাদের খুব কাজে লাগবে, আমরা একটা ভালো করে দেখে রাখি। এই হচ্ছে আমার মনে করো এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে জেড অ্যাক্সিস। আমার একটা প্লেন মনে করো এক্স অ্যাক্সিস কে যে পয়েন্টে ছেদ করেছে সেটা হচ্ছে আমার এ 0 0, এটা হচ্ছে 0 বি 0, আর এটা হচ্ছে আমার 0 0 সি। আমি যদি বসিয়ে দেই এখানে এই ভ্যালুগুলো তাহলে এ বি সি এর যা মান আসবে সেখানটা বসিয়ে দিয়ে আমি, যেমন আমি এখানটা এ 0 0 যদি বসিয়ে দিই এক্স এর জায়গায়, আচ্ছা এইখানে এ এক্স আছে, তাহলে আমি এটাকে আলফা 0 0 করি, 0 বিটা 0 করি, 0 0 গামা করি। আমি যদি আলফা 0 0 বসিয়ে দিই, কারণ এই পয়েন্টটা তো প্লেনের উপর রয়েছে, তাহলে দেখো এ আলফা প্লাস ডি 0 হয়, সেখান থেকে আলফার মান হয় মাইনাস ডি বাই এ। একই রকম ভাবে 0 বিটা 0 যদি বসাই তাহলে বিটার মান পাবো মাইনাস ডি বাই বি। একই রকম ভাবে গামার মান পাবো মাইনাস ডি বাই সি। তাহলে যদি এই বসিয়ে দেই, এই যে আমার এখানে এর মান হচ্ছে, এর মান এখান থেকে পাচ্ছি এর মান মাইনাস ডি বাই আলফা, তাহলে মাইনাস এক্স বাই আলফা মাইনাস ওয়াই বাই বিটা মাইনাস জেড বাই গামা, তার সঙ্গে একটা করে ডি আছে খেয়াল রাখবে, আর প্লাস ডি চলে গেল, ডি কেটে চলে গেল, হলো 1। অর্থাৎ এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা প্লাস জেড বাই গামা, এইটা হয়ে গেল 1। ভালো করে খেয়াল রাখো, যে ইনফরমেশনটা আমার খুব লাগবে। তাহলে যে কোনো একটা প্লেন, সেটা যদি আমার এক্স অ্যাক্সিস কে আলফা 0 0, ওয়াই অ্যাক্সিস কে 0 বিটা 0 এবং জেড অ্যাক্সিস কে 0 0 গামা এই পয়েন্টে ছেদ করে, তাহলে সেই প্লেনের ইকুয়েশনটা হচ্ছে গিয়ে x বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা প্লাস জেড বাই গামা ইকুয়াল টু 1। এটাও কিন্তু ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0 এই ফর্মেই আছে। এটাকে ইন্টারসেপ্ট ফর্ম বলে। যখন আমরা স্ট্রেট লাইন 2 ডাইমেনশনে করেছিলাম তখন ছিল x বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা ইকুয়াল টু 1। এখানে x বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা প্লাস জেড বাই গামা ইকুয়াল টু হয়ে গেল 1। এটা হচ্ছে প্রথম ইনফরমেশন, এটা আমাদের কাজে লাগে। আরেকটা ইনফরমেশন যেটা আমাদের কাজে লাগবে, এই যে আমার ইকুয়েশন অফ দা প্লেন আমি লিখছি ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, এর এই a b c এই তিনটে সরলরেখা কি ডিনোট করে, খুব ইম্পর্টেন্ট। এইটা ডিনোট করে, আমরা প্রমাণের মধ্যে যাচ্ছি না, ডিনোটস দ্য ডিরেকশন রেশিও অফ দা নর্মাল টু দা প্লেন। এই প্লেনটার নর্মালের ডিরেকশন রেশিও ডিনোট করে হচ্ছে গিয়ে এই তিনটে সংখ্যা a b c। তাহলে নর্মালের ডিরেকশন কোসাইন যদি আমি চাই তাহলে a বাই রুট ওভার স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, b বাই রুট ওভার স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, c বাই রুট ওভার স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এইভাবে হচ্ছে গিয়ে কি না ডিরেকশন কোসাইন অফ দা নর্মাল, খেয়াল রাখতে হবে নর্মাল। অর্থাৎ একটা প্লেন যদি আমার এরকম হয়
তাহলে তার সঙ্গে পারপেন্ডিকুলার যে সরল রেখাটা আছে তার আমার ডিরেকশন রেশিও হচ্ছে গিয়ে এ বি সি। একটা প্লেন পাসিং থ্রু x1 y1 z1 কেমন ইকুয়েশন হতে পারে? ইকুয়েশন অফ এনি প্লেন পাসিং থ্রু x1 y1 z1 ন্যাচারালি a into x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1. It is equation of any plane passing through the point x1 y1 z1. খুব সহজ, কারণ আমি যদি এখানে x1 y1 z1 লিখি তাহলে a x1 plus b y1 plus c z1 plus d equal to 0 বিয়োগ করে যদি দিই তাহলে a into x minus x1 b into y minus y. তাহলে ইকুয়েশন অফ এনি প্লেন পাসিং থ্রু x1 y1 z1 a into this b into this. অরিজিন থেকে যদি আমি এই আমার মনে করো অরিজিন পারপেন্ডিকুলার ডিসটেন্স টানি অন দিস স্ট্রেট লাইন, হোয়াট উইল বি দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স? জেনে রাখি p ইকুয়াল টু হবে অরিজিন থেকে টেনেছি অর্থাৎ d বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। অরিজিন থেকে টানছি, আমি এটা মড করে দিলাম পজিটিভটাকে। তাহলে অরিজিন থেকে একটা প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে দিস। যদি অরিজিন থেকে আমি যদি একটা অন্য পয়েন্ট থেকে টানি, মনে করি আলফা বিটা গামা, আলফা বিটা গামার থেকে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স অন দিস প্লেন কত হবে? এটা হবে পি ড্যাশ। এইখানে বসিয়ে দেব আলফা বিটা গামা, তাহলে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি গামা প্লাস ডি বাই ওই একই ডিসটেন্স রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ এনি প্লেন ফ্রম এনি পয়েন্ট, তার ফর্মুলাটা হচ্ছে দিস। আমি এটা মড দিয়ে দেব, প্লাস মাইনাসটা আমি ধরবো না, ডিসটেন্স ইজ অলওয়েজ পজিটিভ ভেরিয়েন্ট করব। তাহলে অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে ডি বাই দিস, আর এক্স আলফা বিটা গামা থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে দুটো সরল রেখা বা দুটো প্লেন a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1, এইটা হচ্ছে একটা প্লেন a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2, এটা হচ্ছে আরেকটা প্লেন। আমি জানি এটার নরমালের ডিরেকশন রেশিও হচ্ছে a1 b1 c1, এটার নরমালের ডিরেকশন রেশিও হচ্ছে a2 b2 c2। এই দুটো প্লেন তাদের মধ্যে যদি আমার অ্যাঙ্গেল হয়, তাদের মধ্যে যদি অ্যাঙ্গেল হয় আলফা, তাহলে ফর্মুলা হচ্ছে cos আলফা ইকুয়াল টু a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই c1 রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c স্কোয়ার। খেয়াল রাখতে হবে একই রকম ভাবে আমি যদি দুটো সরল রেখাও নিতাম, এইটা সরলরেখার ডিরেকশন রেশিও হচ্ছে এটা, এই সরলরেখার ডিরেকশন রেশিও হচ্ছে এটা, একই স্ট্যান্ড, আলাদা কিচ্ছু নয়, কারণ নরমাল মানেই হচ্ছে দুটো সরল রেখা। তাদের মধ্যে অ্যাঙ্গেলও যদি আমার আলফা হতো, একই রকম ভাবে cos আলফা হতো দিস a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে দুটো সরল রেখা বা দুটো প্লেন কখন পারপেন্ডিকুলার হবে? when they will be perpendicular। দুটো প্লেনও হতে পারে, আবার দুটো সরলরেখাও হতে পারে। কখন পারপেন্ডিকুলার হবে? না যদি cos আলফাটা আমার 0 হয়, অর্থাৎ a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, এইটা হবে আমার যে this is the condition that two plane or rather two straight lines whose direction ratio are a1 b1 c1 and a2 b2 c2 will be perpendicular is this। দুখানা প্লেন কখন পারপেন্ডিকুলার হবে? একই রকম ভাবে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার এইটা হচ্ছে গিয়ে 0 হবে, অর্থাৎ a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 0 হবে যদি দুখানা পারপেন্ডিকুলার। আর যদি দুটো প্যারালাল হয়, তাহলে দুটো প্লেন যদি আমার প্যারালাল হয়,
স্বাভাবিকভাবেই তাদের কমন নরমাল থাকবে। এর যেটা নরমাল সেটা এরও নরমাল হবে, অর্থাৎ এর যে নরমালি ডিরেকশন রেশিও আর এর নরমালি ডিরেকশন রেশিও প্রপোর্শনেট হবে, অর্থাৎ A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C। তাহলে দুখানা প্লেন প্যারালাল হওয়ার কন্ডিশন হচ্ছে দিস, আর দুটো প্লেন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন হচ্ছে কি আমার দিস। ফাইনালি আমরা একটা ইনফরমেশন নিয়ে নিই। মনে করি একটি সরল রেখার একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে x মাইনাস x1 বাই l y মাইনাস y1 বাই m z মাইনাস z1। এটা আমি মনে করি দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন স্ট্যান্ডার্ড ফর্ম। আমি যদি বলি এনি প্লেন পাসিং থ্রু দিস লাইন, ইকুয়েশন অফ এনি প্লেন পাসিং থ্রু 1 কি হবে? তাহলে সেটা নিশ্চয়ই x1 y1 z1 দিয়ে যাবে, অর্থাৎ x1 y1 z1 দিয়ে যায়। এরকম ইকুয়েশন অফ দা প্লেন একটু আগে বললাম a ইনটু x মাইনাস x1 b ইনটু y মাইনাস y1 প্লাস c ইনটু z মাইনাস z1 ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে আমার প্লেনটা, এই প্লেনটা কার মধ্যে আছে না, এই সরল রেখা দিয়ে যাচ্ছে। ভেরি গুড। এই সরল রেখার ইকুয়েশন হচ্ছে দিস। তাহলে ইকুয়েশন অফ দা প্লেন হলো a ইনটু x মাইনাস x1 প্লাস b ইনটু y মাইনাস 1 প্লাস c ইনটু z মাইনাস z1 ইকুয়াল টু 0। এইবার আমরা একটু লক্ষ্য করি এই প্লেনের নরমালটা যা আছে তার ডিরেকশন রেশিও হচ্ছে a b c, নরমাল ডিরেকশন রেশিও হচ্ছে a b c। তাহলে এই যে সরল রেখা তার ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিও হচ্ছে l m n। তাহলে a ডিরেকশন কোসাইন হচ্ছে l m n। তাহলে দুটো সরল রেখা তারা পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি? তাহলে al প্লাস bm প্লাস cn ইকুয়াল টু হবে 0। তাহলে যদি আমাকে বলে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এনি প্লেন পাসিং থ্রু দিস স্ট্রেট লাইন, দ্যাট উইল বি a ইনটু x মাইনাস x1 প্লাস b ইনটু y মাইনাস 1 প্লাস c ইনটু z মাইনাস z, এটা 0। আর তার সঙ্গে al প্লাস bm প্লাস cn ইকুয়াল টু হবে 0। এইটা আমার খেয়াল রাখতে হবে। এবার যদি অন্য কোনো পয়েন্ট বলে দেয় বা অন্য কিছু বলে দেয়, সেইটা বার কাজে লাগিয়ে আমরা সহজেই a b c এর মান বার করে ফেলতে পারবো। তাহলে বসিয়ে দিলেই আমাদের ইকুয়েশন অফ দ্য প্লেন এসে যাবে। তো যে কোনো ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু এনি স্ট্রেট লাইন হুজ স্ট্যান্ডার্ড ফর্ম ইজ দিস ইজ a ইনটু x মাইনাস x1 প্লাস b ইনটু y মাইনাস y1 প্লাস c ইনটু z মাইনাস z1 0, যেখানে al প্লাস bm প্লাস cn হচ্ছে আমার 0। ফাইনালি আমরা একটু এইটা জেনে নেই। এটাও আমরা জানি যে একটা প্লেনের ইকুয়েশন যদি আমার ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0 হয়, যদি এই প্লেনটা অরিজিন দিয়ে যায়, তাহলে কোনো সন্দেহই নেই এটা বসালে স্যাটিসফাই করতে হবে, d ইকুয়াল টু 0 হয়ে যাবে। অর্থাৎ ইকুয়েশন হয়ে যাবে ax প্লাস by প্লাস cz ইকুয়াল, তাহলে ইকুয়েশন অফ এনি প্লেন পাসিং থ্রু অরিজিন ইজ ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু 0। ইকুয়েশন অফ এনি প্লেন প্যারালাল টু দিস কি হবে? ন্যাচারালি ax প্লাস by প্লাস cz, শুধু এই d টা পাল্টে যাবে, ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশন অফ এনি প্লেন প্যারালাল টু দিস, কারণ এর যে প্যারালাল প্লেন তা তো নরমালটা সেমই থাকবে, ফলে নরমালের ডিরেকশন রেশিও একই থাকে। তাহলে এর প্যারালাল যে কোনো সরলরেখার প্লেনের ইকুয়েশন হচ্ছে ax প্লাস by প্লাস cz প্লাস d ড্যাশ ইকুয়াল টু 0। এবার আমরা যদি yz প্লেনের ইকুয়েশন চাই, তাহলে yz প্লেন যেটা তার নরমাল হচ্ছে x অ্যাক্সিস, নরমাল হচ্ছে x অ্যাক্সিস। তাহলে x অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন কত? x অ্যাক্সিসের সঙ্গে 0 কোণ করছে, তাহলে cos 0 1, আর বাকি পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, তাহলে 1 0 0। তাহলে ইকুয়েশন অফ দ্য প্লেন yz যেটা অরিজিন দিয়ে যাচ্ছে, তাহলে তার ইকুয়েশন হচ্ছে এরকম, তার a হচ্ছে 1 b 0 c 0, তাহলে তার ইকুয়েশনটা কেমন হয়? 1 into x equal to 0, অর্থাৎ yz প্লেনের ইকুয়েশন হচ্ছে x equal to 0। zx প্লেন যেটা, তাহলে তার ইকুয়েশন হবে y equal to 0, আর xy প্লেন যেটা তার ইকুয়েশন হবে যথারীতি z equal to 0। প্রয়োজন মতো আমরা এগুলোকে ব্যবহার করি। এবার স্ট্রেট লাইন আমরা দেখি যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে x minus x1 by l, y minus y1 by m,
আর মনে করে নিলাম জেড মাইনাস জেড ওয়ান বাই এন, এটা হচ্ছে একটা স্টেট লাইনের ইকুয়েশন। তার উপর নিশ্চয়ই এই পয়েন্টটা আছে x1 y1 z1, আমি বলেছি ইকুয়েশন অফ দা স্টেট লাইন পাসিং থ্রু x1 y1 z1 এন্ড হ্যাভিং ডিরেকশন রেশিও বা কোসাইন হচ্ছে lm। এবারে এই সরল রেখার উপর যদি আমাকে একটা পয়েন্টের কোঅর্ডিনেট ধরতে হয়, তাহলে আমি কেমন করে ধরব? জাস্ট এইখানে আমি একটা r যদি লিখে দিই, তাহলে x ইকুয়াল টু কত হয়? x1 প্লাস lr, y1 প্লাস mr, আর z1 plus nr। তাহলে any point on that straight line can be written as x1 plus lr, y1 plus mr, z1 plus n into r। So এই ইনফরমেশনস গুলো আমি জানি, ধরে নেব, নিয়ে আমরা এবার আমাদের যেটা সিলেবাসে আছে অর্থাৎ স্ফিয়ার এবং কোণ আমরা 1 by 1 করব।